Man's intellect has a natural pride in its own aristocracy, which is the pride of its culture. অনেক ভালো, অনেক সুন্দর একটা কথা বলেছেন এখানে, যে মানুষের যে ইন্টেলেক্ট, মানুষের যে বুদ্ধিবৃত্তি বা মানুষের যে চিন্তনের ক্ষমতা, হ্যাজ আ ন্যাচারাল প্রাইড, এটার একটা ন্যাচারাল প্রাইড আছে, মানে এটার একটা সহজাত বা প্রাকৃতিক একটা গর্ব আছে, ইন ইটস ওন অ্যারিস্টোক্রেসি, তার নিজস্ব একটা অ্যারিস্টোক্রেসিতে, উইচ ইজ দ্য প্রাইড অফ ইটস কালচার, এটাই হচ্ছে এটার কালচারের একটা গর্ব। এই লাইনের মাধ্যমে যেটা বুঝাতে চাচ্ছে সেটা হলো, ধরা যাক লালন ফকির, তিনি এস্টাবলিশড কোনো এডুকেশনাল সিস্টেমের সাথে জড়িত ছিলেন না, তিনি স্কুল কলেজে যান নাই, কিন্তু তার যে ইন্টেলেক্ট, তার যে বুদ্ধি বা তার যে কি বলে, যে তার যে চিন্তনের উচ্চতা, সেইটাই তাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায়। যদিও তিনি খুবই গর্বিত ব্যক্তি ছিলেন সেরকম নয়, কিন্তু তাকে আলাদাভাবে চিনিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের কালচারের একটা গর্বের বিষয়, এটাই তিনি বলছেন। তিনি বলছেন ম্যানস ইন্টেলেক্ট, এখানে কিন্তু ম্যান বলতে পুরুষ নারী সবাই, মানে মানুষ বোঝানো হচ্ছে। ম্যানস ইন্টেলেক্ট হ্যাজ আ ন্যাচারাল প্রাইড, অর্থাৎ মানুষের যে এই বুদ্ধিভিত্তিক উচ্চতা, এটার একটা ন্যাচারাল প্রাইড রয়েছে, এটার একটা গর্ব রয়েছে, ইন ইটস ওন অ্যারিস্টোক্রেসি, অর্থাৎ এটার নিজস্ব একটা আভিজাত্যতা রয়েছে বা নিজস্ব একটা আভিজাত্যে এটার একটা গর্ব রয়েছে, উইচ ইজ দ্য প্রাইড অফ ইটস কালচার, এটাই হচ্ছে এই কালচারের একটা গর্ব। কালচার অনলি অ্যাকনোলেজেস দি এক্সেলেন্স whose criticism is in its inner perfection, not in any external success. বলছে যে কালচার অনলি অ্যাকনোলেজেস, কালচার শুধুমাত্র স্বীকার করে, অ্যাকনোলেজ মানে স্বীকার করা, কালচার মানে সংস্কৃতি, সংস্কৃতি শুধুমাত্র স্বীকৃতি দেয় বা স্বীকার করে, দি এক্সেলেন্স মানে তার যে কোনো একটা কাজে পারফরমেন্স ভালো করা, হুজ ক্রিটিসিজম ইজ ইন ইটস ইনার পারফেকশন, মানে কালচার শুধুমাত্র সেটাকেই স্বীকার করে, মানে ভিতরের ইনার পারফেকশনকেই সে স্বীকার করে বা সেটাকেই সে ক্রিটিসাইজ করে, নট এনি এক্সটার্নাল সাকসেস, কোনো বাহ্যিক এক্সটার্নাল সাকসেসকে করে না, কালচার পাত্তা দেয় না বা কালচার সেটাকে স্বীকার করে না। এখানে রবীন্দ্রনাথ যেটা বুঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে, ধরা যাক আমরা যদি একটি কালচার্ড রাষ্ট্রের কথা বলি, তাহলে আমরা হয়তো ফ্রান্সের কথা বলবো, স্টিল এখনও পর্যন্ত হয়তো আমেরিকার কথা বলবো না। আমরা যদি একটি সভ্য জাতির কথা বলি, তাহলে যদিও ব্রিটিশরা আমাদেরকে রুল করে আমাদের অনেক শোষণ করেছে, আমাদের অনেক কষ্ট দিয়েছে, তবে ব্রিটিশরা যে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটি সিভিলাইজড নেশন, একটি সভ্য জাতি, এটাও স্বীকার করতে হবে। কারণ তারা আমাদেরকে শোষণ করেছে বিধায় তাদের সব কিছু খারাপ, এটা আমরা বলতে পারি না। তো আমরা কালচার্ড নেশন যদি বলি, সেখানে আমরা হয়তো ব্রিটিশদের কথা বলবো বা ফ্রান্সের কথা বলবো, সেখানে হয়তো আমেরিকানদের কথা ওইভাবে করে বলবো না, কারণ ওইখানে অনেক দেশের মানুষ এসে বসবাস করে, তারা একটা মানে কি বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি তারা গড়ে নিয়েছে, কিন্তু ওইভাবে করে কালচার্ড নেশন আমরা বলবো না। যদিও সমৃদ্ধির দিক থেকে আমেরিকা অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্র, কিন্তু কালচার্ড রাষ্ট্র সেটা আমরা বলবো না। কেন বলছি না এই কারণে, রবীন্দ্রনাথ বলছেন যে এটা তার ইনার পারফেকশনের দিক থেকে কালচার বিবেচনা করে, কালচার স্বীকার করে ইনার পারফেকশনকে, কালচার কোনো এক্সটার্নাল সাকসেসকে দেখে না। অর্থাৎ ধরা যাক গ্রামে একটা ফ্যামিলি, তারা আগে গরিব ছিল, কিন্তু কোনো একটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা অনেক ধনী হয়ে গেল হঠাৎ করে। তো আমরা বলি যে অনেক সময় বনেদি পরিবার, ওই ফ্যামিলিটাকে কিন্তু হঠাৎ করে এক জেনারেশন পরে তাদের অনেক পয়সাপাতি হয়ে গেলেই তাদেরকে বনেদি পরিবার বলবে না, কারণ তাদের কালচার গড়ে উঠতে কয়েকটা জেনারেশন লাগবে। অর্থাৎ তাদের পরবর্তী জেনারেশনগুলো, বর্তমানে যে জেনারেশনটা, ধরা যাক যে তারা এডুকেটেড, কিন্তু এডুকেটেড হলেও তাদের আগের জেনারেশন থেকে এই জেনারেশন হঠাৎ করে সব কিছু বদলে ফেলতে পারবে না, তাদের বদলাতে সময় লাগবে। তো রবীন্দ্রনাথ এটাই বলতে যাচ্ছেন যে কালচার অ্যাকনোলেজ করে হলো ইনার পারফেকশনকে, বাহ্যিকভাবে শুধুমাত্র সমৃদ্ধ হলেই হবে না, বাহ্যিক এই বিষয়টাকে কালচার অ্যাকনোলেজ করে না, কালচার করে ভিতরের ইনার যে পারফেকশন সেটাকে কালচার দেখে, বাইরেরটাকে দেখে না। When this pride succumbs to some compulsion or necessity or lure of material advantages, it brings humiliation to the intellectual man. বলছে when this pride, এই গর্বটা, অর্থাৎ এই কালচারের যে গর্বটা, অর্থাৎ এই যে বনেদি পরিবারের কথা বললাম, তাদের ফ্যামিলির যে সুনাম, সেটা এই প্রাইডটা সাকামস মানে এটা কম্প্রোমাইজ করে বা এটা কি হয়, আতাত করে, বা এটাকে কোনো কারণে সেটাকে যখন মরে যায়, টু সাম কম্পালশন, কোনো একটা কম্পালশনের কারণে, কম্পালশন মানে বাধ্যবাধকতা,
অফ নেসেসিটির কারণে, মানে দরকারের কারণে, অর লুয়ার অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ, লুয়ার মানে প্রলোভন, অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার সেই অ্যাডভান্টেজের কারণে যখন এটা কি হয়, এটা আতাত করে বা এটা যখন কম্প্রোমাইজ করে, ইট ব্রিংস হিউমিলেশন টু দ্য ইন্টেলেকচুয়াল ম্যান, তখন এটা হিউমিলেশন ডেকে নিয়ে আসে, মানে তার হিউমিলেশন মানে কি, তার নিচুতা বা তার হীনতা ডেকে নিয়ে আসে টু দ্য ইন্টেলেকচুয়াল ম্যানকে, ম্যান মানে বুদ্ধিভিত্তিক যে ব্যক্তিটা আছে তার কাছে এটা খুবই তিনি হিউমিলেটেড ফিল করেন। সত্যজিৎ রায়ের একটা মুভি দেখেছিলাম, ওই মুভির যে সেন্ট্রাল ক্যারেক্টার সে হলো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সে বিএ পাশ করে বেরোয়, তারপরে যেটা হয় চাকরি বাকরির খুব অভাব, তো চাকরির জন্য অনেক অ্যাপ্লিকেশন আসতে থাকে, একটা পোস্টের জন্য 1 লক্ষ আবেদন করে, বেকার সমস্যা। এরপরে সে চিন্তা করে ব্যবসা করব। এরপরে যেটা হয়, ব্যবসা যারা করেন তাদের একটা চিত্র সেখানে তুলে ধরা হয়েছে, তারা কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করেই, ক্লায়েন্টদেরকে ম্যানেজ করেই তারা তাদের প্রোডাক্টগুলোকে সেল করে। তো যেটা হয়, যে ক্লায়েন্ট যে ধরনের প্রাপ্তিতে খুশি, কেউ টাকা চায়, কেউ মদ চায়, কেউ নারী চায়, যেভাবে চায় তাদের ক্লায়েন্টকে সে ধরনের সুযোগ সুবিধা দিয়েই তারপরে হলো তাদেরকে ম্যানেজ করে তাদের প্রোডাক্টটাকে সেল করতে হয়। তো আমাদের এখানে যে হিরো থাকেন তিনি তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছেন, অনেক ভালো ছাত্র থাকেন, তো তার পক্ষে এই ব্যাপারগুলোকে, মানে এই যে কম্প্রোমাইজ করা, এটা নেওয়াটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়, সে মেন্টাল অ্যাগোনির মধ্য দিয়ে যায়, বাট ফাইনালি তাকে সেটা অ্যাকসেপ্ট করতে হয়। করে সে যখন বাড়িতে বড় একটা অর্ডার সে যখন পেয়ে বাড়িতে ফিরে আসে, তার বাবা থাকে খুবই অনেস্ট মানুষ, সেই মানুষটাকে তিনি যখন বলবেন যে কাজটা তার হয়েছে, তিনি কিন্তু আর হাসি মুখে বলতে পারেন না, চোরের মতো তার বাবাকে জাস্ট বলে যে বাবা কাজটা পেয়েছে, এটা বলেই সে তার রুমে ঢুকে যায়। তার মানে কি, সে এখন সাকসেসফুল, তার বিজনেসে অনেক প্রফিট হয়েছে, যে প্রফিট হয়েছে তা দিয়ে হয়তো বছরখানেক চলে যাবে, কিন্তু তথাপিও তার কিন্তু একটা ভিতরের দিক থেকে একটা অধঃপতন হলো, সে কিন্তু মনে হলো যে ধাপ করে অনেক বড় উঁচু বিল্ডিং থেকে ধাপ করে পড়ে গেল। এই কথাটাই রবীন্দ্রনাথ এখানে বোঝাতে চাচ্ছেন। তিনি বলছেন যে যখন এই গর্বটা কোনো কারণে কম্প্রোমাইজ করতে হয়, টু সাম কম্পালশন, কোনো একটা কম্পালশনের কারণে, যেটা আমি গল্পটা বললাম যে 1 লক্ষ সিভির মধ্য থেকে একটাকে নেওয়া হবে, বাকিগুলো সবই বাদ, কম্পালশন অফ নেসেসিটি অর্থাৎ দরকার হয়ে পড়ে, অথবা লুয়ার অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ অথবা কোনো প্রলোভনে পড়ে তাকে যখন এই গর্বটাকে স্যাক্রিফাইস করতে হয়, ধরা যাক বস বলছে যে তুমি যদি এটা কম্প্রোমাইজ করো তাহলে তোমাকে আমি প্রমোশন দেব, এবং সে তখন সেটাকে লুফে নিল। এটাই বলছে যে লুয়ার অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ, ইট ব্রিংস হিউমিলেশন টু দ্য ইন্টেলেকচুয়াল ম্যান, তখন এটা ওই বুদ্ধিভিত্তিক মানুষটাকে তখন কি করে, তার মধ্যে একটা একটা খারাপ লাগা তৈরি করে, একটা হিউমিলেশন নিয়ে আসে, মানে তার কাছে মনে হয় যেন আমি নিজের কাছে নিজেই অনেক হীন হয়ে গেলাম, অনেক ছোট হয়ে গেলাম, সেই জিনিসটা নিয়ে আসে। মডার্ন ইন্ডিয়া through her very education has been made to suffer this humiliation। বলছে দেখুন, মডার্ন ইন্ডিয়া, বর্তমানে যে ইন্ডিয়া, থ্রু হার এডুকেশন, থ্রু হার ভ্যারি এডুকেশন, এই এডুকেশনের উপরে জোর দিচ্ছেন ভ্যারি লাগিয়ে, যে থ্রু হার ভ্যারি এডুকেশন, তার এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হ্যাজ বিন মেড, বাধ্য করছে টু সাফার দিস হিউমিলেশন, এই হিউমিলেশনটা যাতে সে সাফার করে সেই জিনিসটাই তাকে শিক্ষা দিচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে মডার্ন ইন্ডিয়ার যে শিক্ষা ব্যবস্থাটা ইংরেজরা এখন করেছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সেই ধরনের হিউমিলেশন যাতে আপনি সাফার করেন সেটাই তাকে চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার বুদ্ধিভিত্তিক, আপনি যদি একজন মানুষ হন, আপনি যদি একজন ইন্টেলিজেন্ট মানুষ হন, আপনার মধ্যে যদি ইন্ডিয়ান কালচারটা থাকে, তাহলে বর্তমানে যে সিস্টেমগুলো চলছে এগুলো আপনি মেনে নিতে পারবেন না। আর এই শিক্ষা ব্যবস্থাটা এভাবে করেই আপনাকে ধাবিত করছে যে আপনি আপনার যে বিবেক বুদ্ধি তার সাথে আপনার কনফ্লিক্ট হবে, এবং আপনি এ ধরনের এই সাফারিংসটা, যে একটু আগে যেটা বললাম যে হিয়ারোর যে ধরনের সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয়েছিল, আপনাকেও সে ধরনের সাফারিংসের মধ্য দিয়েই যেতে হবে।